কলকাতায় রাত তখন 2:45। একটা 5তলা হোটেলের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। ভেতরে আটকা পড়েন অনেকে, যাদের বড় অংশই বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে যাওয়া মানুষ। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রাণ গেছে 9 জনের। একজন শিশু আছে সেই তালিকায়। ঠিক এই সময়ে ঢাকায় বসে সাংবাদিকদের ভিন্ন এক খবর দিচ্ছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে গেলে তাকে দেওয়া হবে সর্বোচ্চ সম্মানের অভ্যর্থনা। দিল্লি নাকি অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সফরের জন্য। একদিকে কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা, অন্যদিকে ঢাকায় বসে ভারতীয় হাইকমিশনার বলছেন তারেক রহমান দিল্লি গেলে তাকে দেওয়া হবে স্মরণীয় অভ্যর্থনা। একদিকে আগুন, অন্যদিকে লাল গালিচা। এই দুই ছবির মাঝখানে কি শুধু কাকতালীয় সময়ের মিল, নাকি বদলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বড় গল্প লুকিয়ে আছে? আজকের এক্সপ্লেইনারে সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 19 আগস্ট বুধবার রাত 2:45টার দিকে কলকাতার মধ্য অঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটা বাজেট হোটেলে আগুন লাগে। প্রাথমিক তথ্যে বলা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও কারণ এখনো নিশ্চিত করা হয়নি। নিহত 9 জনের সবাই বাংলাদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে। কারো কারো লাশ পাওয়া গেছে বাথরুমে। কম দূরত্ব, ভিসা সহজলভ্যতা আর তুলনামূলক কম খরচের কারণে বছরের পর বছর ধরে কলকাতা হয়ে উঠেছে বাংলাদেশিদের চিকিৎসার প্রথম ভরসার জায়গা। যাদের ঢাকায় চিকিৎসার সামর্থ্য নেই, তারাও ধার দেনা করে কলকাতায় যান একটু ভালো চিকিৎসার আশায়। সেই মানুষগুলোই এবার ফিরলেন লাশ হয়ে। আর একটা কথা মনে রাখা দরকার, এই ঘটনা প্রথমবার নয়। মাত্র 2 দিন আগে 17 আগস্ট বীরভূমের তারাপীঠে আরেকটা হোটেলে আগুনে মারা গেছেন 8 জন। প্রশ্ন উঠছেই, পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা নির্ভরযোগ্য? বিদেশি অতিথিদের নিরাপত্তার দায় পুরোপুরি না হলেও আংশিক তো রাজ্য প্রশাসনের ওপরও বর্তায়। আর ঠিক এই দুর্ঘটনার মধ্যেই সামনে চলে আসে আরেকটা খবর। 18 আগস্ট মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্সের 18তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শুধু কূটনীতিক বার্তাতেই থেমে নেই ব্যাপারটা। এর মধ্যেই ভারতের শিল্প সংগঠন CII এর 14 সদস্যের একটা প্রতিনিধি দল ঢাকা সফরে এসে বৈঠক করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। অটোমোবাইল, জ্বালানি আর বিদ্যুৎ খাতের শীর্ষ ভারতীয় ব্যবসায়ীরা ছিলেন সেই দলে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতের একের পর এক এমন উষ্ণ বার্তা কেন এখন বাংলাদেশে আসছে? ভারত আসলে কি চাইছে? প্রথমত, বাণিজ্য। ভারত বাংলাদেশের বড় আমদানি উৎস। বাংলাদেশি বাজার ভারতের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, কানেক্টিভিটি। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর এবং আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, নিরাপত্তা। সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা ও 2 দেশের স্থিতিশীলতা। সবকিছুতেই ঢাকার সঙ্গে কাজ করা দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থত, কৌশলগত ভারসাম্য। বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। ভারত স্বাভাবিকভাবেই চাইবে ঢাকার সঙ্গে তার নিজস্ব সম্পর্কও শক্তিশালী থাকুক। অর্থাৎ দিল্লির কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বাজার, করিডোর, নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ।
ভারতে তারেক রহমান সফর করলে টেবিলে উঠে আসতে পারে শেখ হাসিনার প্রত্যাপন প্রশ্ন। সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, ভিসা জটিলতা আর পানি বন্টনের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিজেই বলেছেন, সীমান্ত সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য আর আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল এবং বহুমাত্রিক। এখানেই গল্পের ভারসাম্যটা জরুরি। বাংলাদেশও শুধু ভারতের কাছ থেকে সম্মান নিতে বসে নেই। বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে সরকার ইতিমধ্যে ভারতের সঙ্গে সিইপিএ অর্থাৎ সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি শুরুর উদ্যোগ নিয়েছে। ভারত যদি বাংলাদেশের বাজার চায়, বাংলাদেশও ভারতের বাজার চাইতে পারে। সম্পর্ক যদি সমতার হয়, তাহলে চাওয়াটা একতরফা হবে কেন? সীমান্তে প্রাণহানি বন্ধ হওয়া, সহজ ব্যবসায়িক ভিসা আর দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা, এই দাবিগুলো বাংলাদেশের পক্ষ থেকে বারবার উঠে এসেছে। এগুলো ছাড়া শুধু একটা রাষ্ট্রীয় সফর দিয়ে সম্পর্কের সব জট খুলবে না। এবার আসা যাক সবচেয়ে জরুরি জায়গায়। প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন। এটা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু একজন সাধারণ বাংলাদেশি রোগী কলকাতা গেলে সে কি নিরাপদ একটা হোটেল পাবে? একজন বাংলাদেশি ব্যবসায়ী কি সহজে ভারতীয় বাজারে ঢুকতে পারবেন? ভিসা প্রক্রিয়া কি সহজ হবে? সীমান্তে প্রাণহানি কি সত্যি কমবে? রাষ্ট্রীয় সম্পর্কের উষ্ণতা যদি মানুষের জীবন পর্যন্ত না পৌঁছায়, তাহলে সেই উষ্ণতার মূল্য আসলে কতটুকু? একদিকে কলকাতায় পুড়ে যাওয়া 9টা প্রাণ, অন্যদিকে দিল্লিতে অপেক্ষায় থাকা একটা লাল গালিচা। কারণ শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের সাফল্য শুধু দুই প্রধানমন্ত্রীর করমর্দনে মাপা যাবে না। মাপতে হবে কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া একজন বাংলাদেশি কতটা নিরাপদ, ভারতীয় বাজারে বাংলাদেশের ব্যবসায়ী কতটা সুযোগ পাচ্ছেন, সীমান্তের মানুষ কতটা নিরাপদ, আর দুই দেশ একে অপরের সঙ্গে কতটা সমতার ভিত্তিতে কথা বলতে পারছে। দিল্লির লাল গালিচা যতই লম্বা হোক, সেই সম্পর্কের আসল পরীক্ষা হবে সীমান্তের মানুষ আর কলকাতার হাসপাতালমুখী সাধারণ বাংলাদেশির জীবনে। আপনার কাছে কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধু দুই প্রধানমন্ত্রীর করমর্দনের ছবি দিয়ে মাপা হবে, নাকি কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া একজন সাধারণ মানুষের নিরাপত্তা, একজন ব্যবসায়ীর বাজারে প্রবেশাধিকার আর সীমান্তের মানুষের জীবন দিয়েও মাপা হবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে নতুন পর্বে।